আচ্ছা শঙ্কর দা, আপনার আপনার দুজন মানে নিয়োগ করা ডিন একটা সায়েন্স, বাজে কথা, বাজে, একদম বাজে কথা। শুনুন, ব্রাত্য নাকি বলেছে রিজেক্ট করে দিয়েছে আপনার কিছু বলেনি। না না, বাচ্চার সঙ্গে আমার কোনো কথা হয়নি, বাজে কথা। আমি শুনুন, আপনাকে আমি বলি আপনাকে গল্পটা কি। আমাদের তো একটা অ্যাক্ট আছে, স্ট্যাটিউট আছে। আপনি তো নিজের ইচ্ছা মতো করতে পারেন না তো। আমাদের অ্যাক্টে পরিষ্কার লেখা আছে যে যখন যখন ডিনদের পজিশন খালি থাকে এবং ডিনের যে কমিটিটা তৈরি হয়, একটা সিলেকশন কমিটি তৈরি হয়, সেখানে ভাইস চ্যান্সেলরের একজন নমিনি থাকে, সেখানে রাজ্য সরকারের একটা নমিনি থাকে এবং একটা চ্যান্সেলরের নমিনি থাকে। চ্যান্সেলরের নমিনি জেনারেলি চেয়ারম্যান হিসাবে কাজ করেন। আর এবার যখনই ওটা তৈরি হয়, আমি আমার নমিনি দিয়ে অলরেডি একটা চিঠি অলরেডি বিকাশ ভবনে আমি জমা দিয়েছি চন্দ্রানী টুডুকে। ম্যাডাম চন্দ্রানী টুডু, তিনি সিনিয়র সেক্রেটারি, উনি পুরো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উনি দেখভাল করেন। তো যখন আমি জমা দিয়ে এসেছি, আমার নমিনি শুদ্ধ। আর ওরা কাছ থেকে একজনের নাম নেবেন, ওরা নিজেরা একটা নমিনি দেবেন, দিয়ে ওরা কমিটি তৈরি করবেন। যেই কমিটি তৈরি হলো সঙ্গে সঙ্গে সেটা নোটিফাই হয়ে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর কাছে চলে এলো। তখন আমাদের যে রেজিস্ট্রার, সেই রেজিস্ট্রার তখন অ্যাজ এ নন অফিসিয়াল, অ্যাজ এ নন মেম্বার সেক্রেটারি অ্যাডভার্টাইজমেন্ট করে দেবে। সবাই এলিজিবল ফর অ্যাপ্লিকেশন, তারা অ্যাপ্লাই করবে এবং স্কুটিনিও ওই তিনজনই করবেন। এবং ওই তিনজনই একদম পুরো নিউট্রাল, তিনজনই স্কুটিনি করবেন এবং ওই তিনজনই স্কুটিনি করার পরে ইন্টারভিউতে ডাকবেন, ইন্টারভিউ নেবেন। নেওয়ার পরে একজন সায়েন্স ফ্যাকাল্টি ডিন এবং একজন আর্ট ফ্যাকাল্টি ডিন তারা সিলেক্ট করে ভাইস চ্যান্সেলরকে দেবেন। ভাইস চ্যান্সেলর সেটা ডিসিকে দেবে, অ্যাপ্রুভ করিয়ে সেইটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তার মানে ব্রাত্য আপনার নিযুক্ত না, আপনার না শুনুন, না না, আপনি আমার কথা আগে শুনুন। আপনি অন্যদের দ্বারা পরিচিত হবেন না। না আমি পরিচিত হচ্ছি না, আমি জানতে চাইছি, এটা শুনে আমি জানতে চাই। এটা হলো তো, এখন এই প্রসেসটা করতে সময় আছে। তখন কি হয়, ভাইস চ্যান্সেলরের আমাদের অ্যাক্ট পার স্ট্যাটিউট, অ্যাক্ট নাম্বার 26/9, আমাদের ওখানে একটা ক্লজ আছে, ওই অ্যাক্ট নাম্বার 26/9 স্ট্যাটিউটের, তাতে লেখা আছে পরিষ্কার, ভাইস চ্যান্সেলর যা ইচ্ছে তাই করতে পারে না। ওখানে লেখা আছে দ্য ভাইস চ্যান্সেলর উইল সিলেক্ট a senior most professor, a senior most professor for the post of Dean Science and a senior most professor for the post of Dean Arts for 6 months only. তা এখন আমার কাছে সিনিয়রিটি লিস্ট আমি চেয়ে পাঠালাম আমাদের এস্টাবলিশমেন্ট থেকে, এবং 1 নম্বরে ছিল গৌতম চন্দ্র, 1 নম্বরে ছিল গৌতম চন্দ্র, যিনি কেয়ারটেকার ভাইস চ্যান্সেলর ছিলেন আমি জয়েন করার আগে। তো তারপরে 2 নম্বরে ছিলেন বাংলার যিনি একজন অনির্বাণ ব্যানার্জি বলে একজন ছিলেন, যিনি বাংলার, এবং উনি আর্টসের, গৌতম বাবু সায়েন্সের। এখন অনির্বাণ বাবুকে আমি চুজ করতে পারতাম, কিন্তু আমাকে দি বলেনি, দি সিনিয়র মোস্ট বলেনি, বলেছে এ সিনিয়র মোস্ট। ঠিক আছে, এবং এবার আমি গৌতম চন্দ্র তো যেহেতু ভিজেছিলেন, ওকে আমি যদি বলি আপনি ডিন হন, এটা একটু ডিসগ্রেস টু হিম, তো উনি সেটা পছন্দ করবেন না এবং আমারও সেটা ভালো লাগবে না, আমি জিজ্ঞেস করবো।
তখন আমি বললাম কি এটা স্টল করে সায়েন্সের ডিন করার জন্য দেখলাম যে 7 নম্বর কি 8 নম্বরে একজন আছেন, যিনি যার নাম অভিজিৎ মজুমদার। উনি আমাদের জুলজির একজন সিনিয়র মোস্ট প্রফেসর। উনি আগে রেজিস্ট্রারও ছিলেন এখানে টেম্পোরারি। আচ্ছা, তখন ওনাকে আমি ফোন করলাম, তাহলে সিনিয়র মোস্ট হলো দ্বিতীয় সিনিয়র মোস্ট উনি, মানে প্রথম জন্মে পরে যে সিনিয়র মোস্ট সায়েন্স ফ্যাকাল্টি প্রফেসর ইজ অভিজিৎ মজুমদার। আচ্ছা, ওনাকে ফোন করলাম, তো উনি ফোন ধরলেন। আমি বললাম যে আপনি তো একসময় ডিন ইয়েও ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, উনি এখন এক্সামিনেশন ইনচার্জ। আমি ওকে এক্সামিনেশন ইনচার্জ করে ফর লাস্ট 1 ইয়ার। আচ্ছা, কন্ট্রোল সেকশনে। তো ওনাকে বললাম যে আপনি তো এটা করছেন, আমি আপনাকে এই দায়িত্ব দিতে চাইছি অ্যাজ এ সিনিয়র মোস্ট প্রফেসর। আপনি দ্বিতীয় নম্বরে আছেন অ্যাজ সিনিয়র মোস্ট প্রফেসর ইন সায়েন্স। উনি বললেন আপনি যদি দেন আমি সেটা খুশি মনে হাসি মুখে এটা অ্যাকসেপ্ট করব। তো ওনাকে নিলাম আমার এবং উনি একজন নিউট্রাল লোক। ওনার কোনো পলিটিক্যাল অ্যালিনিয়েশন নেই, এইটুকু আমি জানি, শুনেছি। আচ্ছা, তারপরে এবার আসছে আর্টসের ব্যাপার। তো আর্টসে অনির্বাণ বাবুকে নেওয়া যাচ্ছে না, কারণ ওনার একটা মেন্টাল প্রবলেম, একটা ইস্যু আছে। তারপরে একজন আছেন যিনি, তার একজন স্কলারকে নিয়ে একটা প্রবলেম চলছে, সেই জন্য ওকে তো যার কোনো ইস্যু চলবে তাকে তো আমরা দিনের অফার দিতে পারবো না। তারপরে যিনি ছিলেন তিনি ইতিহাসের, এবং উনি রিটায়ার করে গেছেন। আচ্ছা, তাহলে তারপরের নম্বর ছিল পার্থপ্রতিম দাস। পার্থবাবু এক সময় ওয়েব কুপার মেম্বার ছিলেন। পার্থপ্রতিম দাসের নাম শুনেছি। উনি ওয়েব কুপার মেম্বার ছিলেন এবং উনি সিপিএম এর সময় ছিলেন ওয়েব কুপার মেম্বার, ওয়ান অফ দি ফাউন্ডিং ওয়েব কুপার মেম্বার। তখন ওনার তাহলে এবার অ্যাজ এ সিনিয়র মোস্ট প্রফেসর, তাহলে ওনার নম্বর আসে। আমাকে তো কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, এটা তো আমি অটোমেটিক্যালি আমি সিনিয়র ধরে দেখছি। এবং আমার সঙ্গে আমার রেজিস্টার রয়েছে, ছিল, এবং আমার সঙ্গে আমার ডেভেলপমেন্ট অফিসারও ছিল, হেল্প করছিল ওরা দুজন। তো এখন তারপরে আমি ওনাকে ফোন করলাম, উনি খুব খুশি হলেন, বললেন যে হ্যাঁ আমি জীবনে কোনো সুযোগ পাইনি। উনি সংস্কৃতের হেড এবং একজন বিখ্যাত আপনার ইংরেজি লেখক। উনি ইংরেজিতে এত দারুণ উনি লেখেন, ভেরি নাইস। তো ওনাকে আমি সঙ্গে সঙ্গে, উনি মনে রাখুন উনি ওয়েব কুপার, অনেক পুরনো ওয়েব কুপার সদস্য। আমি জানি পার্থপ্রতিম দাসের নাম আমি শুনেছি, নাম তো সেই সময় শুনেছি। একজন বিখ্যাত লোক। তো আমি ওকে অফার দিলাম এবং ওদের আমি অ্যাপয়েন্ট করলাম। এটা নিয়ে আজ পর্যন্ত কেউ একটা ফোন করেনি, এবং আমাকে অনেকে সাধুবাদ জানিয়েছে হোয়াটসঅ্যাপে যে এত ভালো দিন আপনি চুজ করেছেন। তার মানে এটা নিয়ে আপনার ব্রাত্য বসু আপনার ওপর মানে কিছু হয়নি না, ওনার সঙ্গে কোনো আলোচনা হয়নি। উনি আমাকে কিছু অবজেকশন দেননি, বা ওয়েব কুপার, এখন তো ওয়েব কুপার নেই আপনি জানেন, ওয়েব কুপার তো ডিজলভ হয়েছে। তো এই নিয়ে কোনো পলিটিক্যাল কোনো মতামত আমার কাছে আসেনি। একজন ওয়েব কুপার সদস্য যিনি একসময় প্রেসিডেন্ট ছিলেন আমাদের ওখানে, উনি খুব বাহবা দিলেন যে স্যার এত ভালো দিন আপনি চুজ করলেন। তারপরে এই যে ভুটার যে এখন প্রেসিডেন্ট, ভুটার যে প্রেসিডেন্ট ভাস্কর কি নাম যেন, গোস্বামী, উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন যে আপনার দিন এক্সেলেন্ট। মানে বুটা মানে যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যেটা বামপন্থী শিক্ষক সংগঠন, শিক্ষক সভা, তার প্রেসিডেন্ট উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন যে আপনার ডিন সিলেকশন হ্যাজ বিন এক্সেলেন্ট অ্যান্ড উই অ্যাকসেপ্ট ইট, এটা লিখলেন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমি আপনাকে বলি, একটু শুনতে পারবো। তারপরে এটা নিয়ে কিছু হয়নি। আমাদের এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পেনশন নিয়ে একটা ইস্যু চলছে, বিকজ মানে হায়ার এডুকেশনে।
মানে যারা সেপ্টেম্বর পর্যন্ত পেনশন পেয়েছেন তাদের কোনো সার্ভিস বই জমা দিতে হয়নি, বুঝতে পেরেছেন? এবং সেপ্টেম্বরের পরে এই যে অক্টোবর থেকে যারা রিটার্ন করছেন একের পর এক, তাদের সার্ভিস বুক জমা না দিয়ে পেনশনটা দিচ্ছে না। আমরা অক্টোবরের পরে যারা রিটায়ার করেছেন তাদের কারো পেনশন পাইনি, রিটায়ারমেন্ট বেনিফিট পাইনি, কোনো গ্র্যাচুইটি পাইনি, প্রভিডেন্ট ফান্ড পাইনি। এটা যদি রাজ্য সরকার না দেয় তাহলে আমরা এদেরকে কি করে ডিসবার্স করবো? তার মানে এই পেনশনটা, তার মানে এই যে পেনশনটার ইস্যুটা কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য সরকারের জন্যই তৈরি হয়েছে। হ্যাঁ, ওটা থেকে তৈরি হয়েছে। তো আমি বলেছি কি আমরা এটা নিয়ে একটা মিটিং করি 15 তারিখ, 13 তারিখ, 13ই ডিসেম্বর আমরা একটা মিটিং করি যে এটা কি করা যাবে। তখন ওরা বললো যে অ্যাটলিস্ট ফর ওয়ান টাইম মেজার আমরা আমাদের যদি কিছু রিসোর্সের নিয়ে থাকে অ্যাটলিস্ট ওদেরকে সবাইকে, এবং শুধু যেহেতু পেনশন দিতে পারছি না আমি কিন্তু স্যালারিও দিইনি কাউকে, কারণ এক দল পেনশন পাবে না আর আমরা সবাই স্যালারি পেয়ে আমরা খাওয়া দাবো ইয়ে করবো, সেটা হয় না। সেজন্য শিক্ষকরা এবং আমার যারা আমাদের নন টিচিং স্টাফ তারা এসে আমাকে বললেন যে স্যার এবারে আপনি সবার স্যালারি পেনশন একসঙ্গে দেবেন, আগে কাউকে দেবেন না। ঠিক কথা, আমি প্রত্যেকবারই কিন্তু স্যালারি সবার আগে দিয়ে দিই, ওটা কোষা গ্র্যান্ট ওটা এসে যায়, ওটা সরকার তাড়াতাড়ি পাঠিয়ে দেন। এবং সেপ্টেম্বর পর্যন্ত যারা রিটায়ার করেছে তাদেরটাও ওদের দিতে কোনো আপত্তি নেই, কিন্তু অক্টোবর থেকে ওরা এই প্রসেসটা স্টার্ট করছেন যে সার্ভিস বুকটা সবার জমা দিতে হবে, তবেই আমরা 75% দেবো প্রথমে, তারপরে আমরা পুরোটা দিয়ে দেবো। আচ্ছা, এখন এই ব্যাপার নিয়ে আমরা 13 তারিখে একটা মিটিং করি এবং তারপরে তখন ডিসিশন হলো যে 15 তারিখে একটা ইমার্জেন্সি ইস্যু করে আমরা একটা ডিসিশন নেব কি করব আমরা এরপর। মানে কারণ এদের তো পেনশন বন্ধ হয়ে গেছে। আর এবং 15 তারিখ সকালে আমি সমস্ত স্টেক হোল্ডারের কাছে আমি এই পুরো বার্তাটা নিয়ে যাই এবং সবাইকে ডেকে আমি আমাদের যে সব থেকে বড় অডিটোরিয়াম যেখানে কনভোকেশন হয়েছে সেখানে সবাইকে আমি ডাকি, তাতে টিচিং নন টিচিং সবাই এসেছেন। এসে আমরা ওখানে প্রায় 2 ঘন্টা ডেলিভারেশন করেছি, করার পরে আমরা একটা রিজলিউশনে আসি। এবার এইটাকে তো আমাদের ইস্যুতে নিতে হবে, ইসি তো সেটাকে অ্যাপ্রুভ করবে। আমি যেহেতু এটা সকালে করেছি তখন আমরা ডিসাইড করলাম যে বিকেল 4টার সময় অনলাইনে অ্যাজ এ সিঙ্গেল এজেন্ডা ইমার্জেন্সি একটা ইস্যু করবো। আপনি একটা এজেন্ডার জন্য ইমার্জেন্সি ইস্যু করতে পারেন, যেমন আমি কনভোকেশনের সময় বলেছিলাম। তো তখন সেই নোটিফিকেশনটা অনলাইনে ইসির জন্য দেওয়া হয়। তো আমাকে হঠাৎ চন্দ্রানী ম্যাডাম ফোন করলেন যে স্যার আপনি ওরা তো জানে না যে এটা সিঙ্গেল এজেন্ডা কি ডবল এজেন্ডা কি। তো উনি বলেন যে আপনি আজকে নোটিফিকেশন দিয়ে কালকে মিটিং করবেন, এটা আমাদের তো খুব অসুবিধে। আর অনেকে তো যেতে চায়, সবাই অনলাইনে থাকতে চায় না, অনেকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে চায়। তো এত তাড়াতাড়ি করবেন না। আমাকে মন্ত্রী ফোন করেছিলেন যে দেখুন তো এইভাবে মানে সকালে মিটিং থেকে বিকেলে মিটিং করলে তো মুশকিল, সেটা একটু বিচির সঙ্গে কথা বলুন যে যাতে একটু যথেষ্ট সময়ের একটা গ্যাপ রেখে উনি মিটিংটা করেন যাতে সবাই ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারে। কারণ যদি কেউ ডিবেট করতে চায় কোনো কিছুর ওপর তাহলে ফিজিক্যালি থাকলে ভালো। এটাও তো মানবেন যে পেনশন ইস্যুটা কিন্তু রাজ্য সরকারের জন্যই কমপ্লিকেটেড হয়ে গেল। হয়েছে তো হয়েছে, এবার এইটাকেই তো আমি ইস্যুতে নিয়ে যাবো। এই ইস্যুটাই সিঙ্গেল ইস্যু, এটা নিয়েই ইস্যুতে যাওয়ার কথা। এখানে কোনো ডিন ফিলের ব্যাপার নেই। তো এই তারপরে আমরা কি করলাম, গতকাল আবার আমার যে একটা কোর কমিটি আমি বানিয়েছি এই পেনশনের, তাদের সঙ্গে বসে আমরা আলোচনা করে একটা রেজলিউশন নিয়েছি। এবার সেই রেজলিউশনটা নিয়ে, কারণ আমাদের তো 10 জন কলিগ তো রিটায়ার করে গেছেন অলরেডি, তো তাদের তো পেনশন বন্ধ হয়ে গেছে। আমি গোটা বিষয়টাই শঙ্করদা বুঝে গেছি, গোটা বিষয়টাই বুঝে গেছি। এই ভদ্রলোক পুরো একবারে ধরেন চাপ, এই ভদ্রলোক পুরো ফালতু জিনিস কোথার থেকে জোগাড় করে নিয়ে উনি আমাকে আমার সম্বন্ধে উনি এইভাবে একটা মন্তব্য করলেন যে উপাচার্য না
কি একটা লিখেছেন উনি, একটা বাজে কথা। তো আমি ওকে ছাড়ছি না। আর এর আগেও লিখেছে আমি 2 কোটি টাকা নিয়ে পালিয়ে খড়গপুর থেকে এসে বর্ধমানে ঢুকেছি। আমি ওর এগেনস্টে ক্রিমিনাল ডিফেমেশন কেস ফাইল করছি বর্ধমান কোর্টে। আচ্ছা, এটা আপনি করছেন? এটা আপনি করবো, এটা আমি করবো। অথচ আপনি আমাকে কিন্তু নিজে, আমার মনে আছে আমার হোয়াটসঅ্যাপে যাদবপুরের ভিসির ওই বিস্ফোরক সংলাপ আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। আমার সেই আপনার পাঠানো সেই মেসেজও আছে। আপনি মানে আমি সেটা রেখেওছি যে শঙ্করদাই পাঠিয়েছিলেন আমাকে প্রথম বিস্ফোরক সংলাপ। শুনুন, এই ভদ্রলোক এই যে কথাগুলো আমি তো জানি না এটা কি। আমাকে এটা ওই প্রফেসর গোস্বামী পাঠিয়েছেন সকালবেলা আজকে। আচ্ছা, এটা আমরা তো, কারণ উনি তো পুরো ব্যাপারটা জানেন এবং উনি অ্যাকসেপ্ট করেছেন এবং সবকিছু ওকে জানা। আমি তো ডেমোক্রেটিক্যালি চালাচ্ছি পুরো। না না, আমি চিনি আপনাকে, আমি অনেকদিন চিনি আপনাকে, সেই জন্যই ফোন করেছি। সকালে আমরা আমি কেন মানে পুরো স্টেক হোল্ডারদের কাছে পেনশন ইস্যুটা নিয়ে যাব। আমি তো একটা কিছু ডিসিশন নিয়ে করে ফেলতে পারতাম। একদম শঙ্করদা, আমি গোটা বিষয়টা আপনার কাছ থেকে বুঝে নিলাম এবং আপনার বক্তব্যটা বুঝে নিলাম। এবং সত্যিই আপনি শঙ্করদা, আপনাকে তো আমি বহুদিন চিনি, তো সেই জন্যেই আপনার সঙ্গে একটা ইন্টারঅ্যাক্ট করলাম। তো ভালো বলছি, আমার ভালো লাগছে। অ্যাটলিস্ট আমার নিজের মনের কথাটা তো কাউকে বলতে পারলাম। একদম একদম। আমি যখন ওটা দেখলাম, আমাকে উনি পাঠালেন, ওই আমাদের ভুটার যে প্রেসিডেন্ট প্রফেসর গোস্বামী, উনি আমাকে পাঠিয়ে বললেন এটা তো কি সব লিখেছে, আপনি আপনি ছাড়বেন না, এর এগেইনস্টে ডিফেমেশন ফাইল করুন, আমরা আপনার সঙ্গে আছি। এটা বুটা বলেছে। বাহ, থ্যাংক ইউ শঙ্করদা। আমি এবার একটু বেরোচ্ছি, আমি আপনার গোটা মন্তব্যটা শুনে নিলাম, আপনার মানে কাছ থেকে জেনে আমি উপকৃত হলাম, জানলাম গোটা বিষয়টা বিশদে জানতে পারলাম। অনেক ধন্যবাদ। আপনি এইগুলো এই অ্যাকচুয়ালি হয়েছে এইগুলো আপনি শেয়ার করতেন আপনার যারা আমি নিশ্চয়ই সুমন চট্টোপাধ্যায় ফ্রড হলো বর্ধমান ইউনিভার্সিটিতে, আর উনি লিখলেন আমি শুনেছি ও পয়সা নিয়ে এইসব লিখে। আমি এও শুনেছি যে প্রথমবারে আমার সম্বন্ধে যে জিনিসটা লিখেছিল সেটা নাকি কেউ একজন ওকে পয়সা দিয়েছিল যে ওকে ডিফেন্ড করার জন্য করো, তাহলে ও চাকরিটা ও আর গিয়ে ভিসি হিসাবে জয়েন করতে পারবে না। না না না, তবে শঙ্করদা, এটাও তো অভিযোগ, এটাও আপনাকে যারা বলেছিল, আপনি তো একজন বিদগ্ধ সায়েন্টিস্ট, আপনি তো প্রমাণ ছাড়া কিছু মানে বুঝবেন না। অতএব এটাও যে আপনার যুক্তিটাও যেমন শুনলাম ঠিকই, তেমন এটাও যে আপনি বলছেন যে পয়সা নিয়ে কেউ রিপোর্ট করেছে, সেটাও তো প্রমাণযোগ্য, সেটাও তো মুখের কথা। আপনি তো একজন বিজ্ঞানী, সেই জন্য বলছি। কিন্তু উনি যেহেতু ওনার ওই চ্যানেলে এইসব আমার সম্বন্ধে এইসব লিখতেন, যেগুলো ফ্যাকচুয়ালি রং এবং কনস্ট্রাক্টেড, এটা বানানো, অর্থাৎ এইভাবে তো করতে পারে না। মানে একটা ফ্রিডম অফ স্পিচ কাউকে এটা এই অধিকার দেয়নি অন্য কারোর সম্বন্ধে আপনি বিরূপ মন্তব্য করুন, তাকে ডিফেন্ড করুন, তাকে ডিসমিস করুন, এটা তো এই অধিকারটা তো দেয়নি। এই জন্যই তো আইন, এই জন্যই তো কারণ। তো অতএব এই ভদ্রলোক আর কত এইভাবে এগোবেন? আমার সম্বন্ধে অসভ্যতা, উনি তো আমাকে একবার ফোন করে জানতে পারতেন যে ঘটনাটা কি ঘটেছে। সেটা ওনার করা উচিত ছিল একজন সিনিয়র জার্নালিস্ট। না শঙ্করদা, আমি এইটুকু কথা দিচ্ছি যে আপনার যে বক্তব্য, সেই বক্তব্য যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং যিনি আপনার সেই সুমন বাবু যার কথাও আপনি বলছেন, তার কানেও যাতে বলে আপনার বক্তব্যটুকু তুলে দেওয়া যায় যে ওনার, এটা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা, যে ওনার বক্তব্যটা কি সেইটার ব্যবস্থা যাতে করা যায়,
সেই বক্তব্যটা যাতে জানানো যায়, সেটা আমি নিশ্চয়ই করব। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে কথা দিলাম। আজকে এখন একটু আমি একটু একটা জিনিস হচ্ছে, একটা খালি কথা বলে রাখি, আমি বর্ধমানে এসেছি। বর্ধমান হচ্ছে একটা রাজনৈতিক ব্রিডিং গ্রাউন্ড, আপনি তো জানেন। হ্যাঁ, এখানে আপনি কোনো মন্তব্য করার আগে আপনাকে 50 বার ভাবতে হবে নিশ্চয়ই আপনার এই মন্তব্যটা কত রকম ভাবে ইন্টারপ্রেট হবে। আমরা শিক্ষাবিদ হিসাবে আমি সবাইকে একটা কথাই বলেছি যে আপনারা দেখুন, আমাদের মতাদর্শ সবারই আলাদা আলাদা হবে অবভিয়াসলি, এবং আমাদের ধর্ম জাতি নির্বিশেষে সবারই আলাদা আলাদা সবকিছুই আলাদা হবে। আমরা ধরে নিয়ে যদি আমরা এবার ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে কথা বলি, আপনারা শুধু একটা জিনিসই মনে রাখবেন যে যখন আপনারা ইউনিভার্সিটি গেটে ঢুকলেন, ঢোকার পরে এখানে কিন্তু আর কোনো বর্ণবিদ্বেষ বা জাতি ধর্ম কিছু নেই। এখানে ওই একটা জিনিসই আছে। এটা ভালো, অবশ্যই ভালো, অবশ্যই বর্তমান ইউনিভার্সিটির উন্নতি, আর কিচ্ছু না। একদম। এই ব্যাপারে যখন যদি আপনারা কথা বলেন, আমি আপনাদের ওয়েলকাম করব। যদি এর বিরুদ্ধাচরণ করেন, তাহলে তার ব্যবস্থাও আমাদের নিতে হবে। আর আমি আজেবাজে কথা বলি না, আপনি তো জানেন। আমি মানে অবান্তর কথাবার্তা বলায় বিশ্বাস করি না। আমি খুব বেশি কথা বলি না, খুব কমই কথা বলি। অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কথা বলা এমনিতেও বেশি কথা বলা, কারণ চুপ করে থাকাই ভালো, নইলে নানা রকম ইন্টারপ্রিটেশন হবে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শঙ্করদা। আমি জানিয়ে দেব আপনার বক্তব্যগুলো। হ্যাঁ, আপনার বক্তব্যগুলো আমি জানিয়ে দেব, এমনকি সুমনদাকেও আমি জানিয়ে দেব যে আপনার বক্তব্যটা কি, এবং আপনি নিশ্চিত থাকুন আপনার বক্তব্য যাতে ইউটিউব চ্যানেল বা মাধ্যমে, যে সমাজ মাধ্যমে যেটুকু আপনার সম্পর্কে বলা হয়েছে, তাতে আপনার বক্তব্য কি, এই অংশটা যেটা অনুপস্থিত ছিল, সেই অংশটা, আপনার বক্তব্যটা যাতে সমাজ মাধ্যমে আসে গণতান্ত্রিক রীতি মেনে, যে সেইটা আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। অবশ্যই আপনার বক্তব্যটাও ঠাঁই পাবে সমাজ মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ।